অনেক ভালো আছো। তো আজকে তোমাদের যে প্রথম অধ্যায় যে দ্বিতীয় ক্লাস, আমরা দ্বিতীয় ক্লাসে আসলে আলোচনা করব জীবজগৎকে নিয়ে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে জীবজগৎ নিয়ে যখন আমরা আলোচনা করব, এবং তৃতীয় যে ক্লাস বা 3 নম্বর যে ক্লাসটা থাকবে তোমাদের, এই 3 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাস নিয়ে, এবং পুরো অধ্যায়টা সেদিনই শেষ করে দেবো। বা তৃতীয় ক্লাস সামনের দিন তোমাদের যে ক্লাসটি নিব সেখানে পুরোপুরি তোমাদের কোর্সটি বা অধ্যায়টি, প্রথম অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে জীবজগৎ। তো দেখো, জীবজগৎটা আসলে দুই ভাগে ভাগ করা যায় জীবজগৎকে। তো এই যে দুই ভাগের মধ্যে একটি হচ্ছে অ্যানিমেলিয়া, আরেকটি হচ্ছে প্ল্যান্টি। অ্যানিমেলিয়া যাকে আসলে আমরা বলি জুওলজি বা প্রাণীবিজ্ঞান, প্ল্যান্টি যাকে আসলে বলি বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান। বিজ্ঞানী অ্যারিস্টটল সর্বপ্রথম এই ক্লাসিফিকেশনটা করেছিলেন। ঠিক আছে, এই জন্যই আসলে শ্রেণীবিন্যাসের আদি জনকই হচ্ছে কিন্তু অ্যারিস্টটল। তো আজকে আমরা আলোচনা করব কয়েকটা জীবজগতের ভাগ নিয়ে। তো সর্বপ্রথম 1969 সালে হুইটেকার, তোমাদের বইয়ে আছে WRH হুইটেকার, তিনি সর্বপ্রথম পুরো জীবজগৎকে 5টা রাজ্যে বা 5 কিংডম, ঠিক আছে, কয় কিংডম, 1969 সালে বিজ্ঞানীকে RH হুইটেকার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে RH হুইটেকার সর্বপ্রথম কি করেছেন, 5 কিংডম বা 5টি রাজ্য প্রস্তাব করেন। তো পরবর্তীতে তার মাত্র 5 বছর পরে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এই RH হুইটেকারের যে শ্রেণীবিন্যাসটা বা এই ভাগটা করেছিলেন জীবজগৎকে, সেটার একটু বিস্তারিত রূপ দেন। তিনি কি করলেন, তিনি এই জীবজগৎকে 5টি না, প্রথমে তিনি 2টি ভাগে ভাগ করলেন, 2টি সুপার কিংডমে ভাগ করলেন, এবং একটির নাম দিলেন সুপার কিংডম 1, আরেকটির নাম দিলেন সুপার কিংডম 2। এই সুপার কিংডম 1 যেটা, সেটাকে বলা হয় প্রোক্যারিওটিক, আর সুপার কিংডম 2 যেটা, সেটাকে আসলে বলা হয়ে থাকে ইউক্যারিওটা বা ইউক্যারিওটিক। তো এই প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা কি, এই জিনিসটা এখন আমরা একটু জানবো যে প্রোক্যারিওটা কি এবং ইউক্যারিওটা কি। আসলে দেখো, প্রোক্যারিওটা আসলে যার আদি নামটা হচ্ছে, বা ইংলিশে যদি আমরা ভাঙি তাহলে পাবো প্রিমিটিভ, হ্যাঁ, আর ক্যারিওটা এর শব্দটার অর্থই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কি দাঁড়াচ্ছে, প্রিমিটিভ কি, প্রিমিটিভ মানে হচ্ছে বাংলায় যদি আমরা করি তাহলে আদি। তাহলে প্রোক্যারিওটা মানে হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত, হ্যাঁ, যে প্রাণীগুলো দেখা যায় তাদেরকে বলা হয়ে থাকে সাধারণত প্রোক্যারিওটা। আর ইউক্যারিওটা কি, ইউক্যারিওটা, ইউ মানে প্রকৃত আর ক্যারিওটা মানে নিউক্লিয়াস। তাহলে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে জীব বা প্রাণী তাদেরকে বলা হয় ইউক্যারিওটা। তাহলে আমরা চলে যাচ্ছি সেই শ্রেণীবিন্যাসে, চলে যাচ্ছি সেই RH হুইটেকারের যে রূপান্তরিত মার্গুলাসের 1974 সালে তিনি ভাগটা এভাবে করেছেন, তোমাদের বইয়ে আছে জীবজগৎ। এই জীবজগৎকে তিনি 2টি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে সুপার কিংডম 1, আরেকটি হচ্ছে সুপার কিংডম 2। এই সুপার কিংডম 1-এর মধ্যে আছে মূলত, মনে রাখতে হবে, মনেরা, ঠিক আছে। আর সুপার কিংডম 2-এর মধ্যে কি আছে, প্রোটিস্টা, ঠিক আছে। প্রোটিস্টার পরে কি আছে তোমাদের, ফাঞ্জাইয়ের পরে কি আছে দেখো, উদ্ভিদ বা প্লান্টি, ঠিক আছে, মনে রাখতে হবে প্লান্টি। আর শেষেরটা হচ্ছে কি, অ্যানিমেলিয়া, মনে রাখতে হবে প্লান্টি, আর 4 নম্বরটা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, তাহলে এটা সরাসরি 5টা আলাদা আলাদা পার্টে ভাগ করেছিলেন কে, প্রথমে
আর.এইচ. হুইটেকার। কে? আর.এইচ. হুইটেকার। কিন্তু আর.এইচ. হুইটেকারের এই শ্রেণীবিন্যাসটাকে পরবর্তীতে মার্গুলিস দুটি সুপার কিংডমে ভাগ করে সেটাকে আবার ভাগ করে দেন। আশা করি তোমরা বিষয়টা এখন বুঝতে পেরেছো। তাহলে মার্গুলিস হচ্ছে কি আর.এইচ. হুইটেকারের যে শ্রেণীবিন্যাস তার আপডেট ভার্সন। তোমরা যেমন ফোনে আপডেট ভার্সন দাও সেটা হচ্ছে আপডেট ভার্সন। এখন আমরা চলে যাব প্রত্যেকটা মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া প্রত্যেকটা পর্ব সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা জানবো হচ্ছে মনেরা। তো মনে রাখতে হবে কোনো পর্বকে যদি জানতে চাই আমরা 4টা ক্যাটাগরি করে নিয়েছি আমি নিজে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে দৈহিক গঠন, বা তোমরা যদি চাও তাহলে লিখতে পারো ফিজিক্যাল স্ট্রাকচার। 2 নম্বর নিউক্লিয়াসের গঠন। 4 নম্বর খাদ্য গ্রহণ পদ্ধতি। আর 4 নম্বরটা হচ্ছে তোমাদের প্রজনন। আচ্ছা, প্রত্যেকটা পর্বকে আমরা এই 4টা বৈশিষ্ট্যের আধারে কিন্তু আমরা কাজ করবো বা ভাগ করবো। প্রথমে আমরা দৈহিক গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার নিয়ে যদি আলোচনা করি মনেরার, তাহলে মনেরার ক্ষেত্রে হবে এরা হচ্ছে এককোষী। এরা কি এককোষী, এবং মনে রাখতে হবে এরকম কোষগুলো এককোষী হলেও পাশাপাশি বসে এরকম লম্বা সুতা বা ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে সূত্রাকৃতি, ফিলামেন্ট মানে মনে রাখতে হবে ফিলামেন্ট মানে হচ্ছে সুতা, আর ফিলামেন্টাস মানে সূত্রাকৃতি। তাহলে এটা সুতার মতো লম্বা। তাহলে এদের কোষের বা দৈহিক গঠন হবে কি এককোষী, এবং পাশাপাশি কোষগুলো বসে অনেকটা ফিলামেন্টাস বা সুতার মতো গঠন তৈরি করে থাকে। এবং এদের যে কোষ, ঠিক আছে, এদের কোষের যে নিউক্লিয়াসের গঠনে যদি চিন্তা করি তাহলে মনে রাখতে হবে ক্রোমাটিন বস্তু ব্যতীত সব কিছু অনুপস্থিত। তাহলে সহজ ভাষায় বুঝি আমরা একটু, যে এদের মনেরাদের যে নিউক্লিয়াসটা হবে, নিউক্লিয়াসের তো 4টা স্ট্রাকচার। কয়টা স্ট্রাকচার? 4টা। তো আমরা একটু প্রোক্যারিওটিক বা আদি কোষটা কি প্রকৃত কোষটা কি আমরা যদি একটু এখানে কনসেপশন ক্লিয়ার করে নিই তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো নিউক্লিয়াসের কয়টা অংশ? সাধারণত 5টা অংশ নিউক্লিয়াসের। এই যে দেখো লাল অংশটা বলা হয় নিউক্লিওলাস। কি বলা হয়ে থাকে? নিউক্লিওলাস। এই যে সুতার মতো দেখতে পাচ্ছি এটা বলা হয় ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজম। আর বাইরেরটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণী। আমি সংক্ষেপে লিখলাম নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণী। তাহলে নিউক্লিয়াসের কয়টা অংশ? 4টা। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এবং হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটা হচ্ছে একটা প্রকৃত নিউক্লিয়াস বা প্রকৃত কোষের গঠন, প্রকৃত কোষের নিউক্লিয়াসের গঠন আর কি। কিন্তু আদি কোষের ক্ষেত্রে কি হয়? প্রথমত এদের বাইরের আবরণটা থাকে না। যখন বাইরের আবরণটা থাকবে না তখন এই যে এখানে একটা কোষ ছিল আমার স্বাভাবিকভাবে, এই কোষের যে সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমকে তখন আর আলাদা করা যাবে না। তখন আর কি করা যাবে না?
আলাদা করা যাবে না, এই নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমটা একসাথে মিশে যাবে। ফলে নিউক্লিয়াসে কি থাকবে না? প্রথমত নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেন না থাকার ফলে এই বাইরের যে তরল পদার্থের মধ্যে সাইটোপ্লাজম ছিল, এই সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম মিলে যাবে, ফলে নিউক্লিওপ্লাজমও থাকবে না। যখন নিউক্লিওপ্লাজম থাকবে না তখন এই নিউক্লিওলাসটা যে পুষ্টি পদার্থ, খনিজ পদার্থ, খাবার পেত কার কাছ থেকে? নিউক্লিওপ্লাজমের কাছ থেকে। সে খাবার পাওয়াটা বন্ধ হয়ে যাবে। খাবার পাওয়াটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু নর্মালি এই নিউক্লিওলাসটাও আর বেঁচে থাকবে না। তাহলে অবভিয়াসলি দেখো শুধু কে থাকছে? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বস্তু। এই যে দেখো, ক্রোমাটিন বস্তু ব্যতীত সব কিছু অনুপস্থিত। কারণ কি? আদিকোষের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তাহলে কেউ যদি তোমরা পড়েছো যে আদিকোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, কেন সুগঠিত নয়, কেন সুগঠিত নয়, এখন বর্ণনা করতে পারবা যে শুধু ক্রোমাটিন বস্তুতে থাকে, বাকি কিছু থাকে না। কেন থাকে না আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এতে নিউক্লিয়াসের গঠনটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাব, তোমাদেরকে একটু ভুল শিখিয়েছি আমি, হ্যাঁ? আচ্ছা তোমরা বলো তো, আগে আদিকোষ সৃষ্টি হয়েছে না আগে প্রকৃত কোষ সৃষ্টি হয়েছে? আগে অবশ্য আদিকোষ। তাহলে আমি তো শিখাইলাম প্রকৃত কোষ থেকে কীভাবে আদিকোষ আসলো। বিষয়টা উল্টায় দাও, বিষয়টা পোল্টি মেরে দাও, ঠিক আছে? অনেক সময় দেখো না, একটা দলকে সাপোর্ট করতেছো, হঠাৎ করে দলটা হেরে যাওয়ার পর না আমি তো এই দলে ছিলাম না, এই দলে চলে আসছি। তো তোমরা এখন একটু পোল্টি মেরে দাও, বিষয়টা উল্টো। আসলে এদের বাইরে প্রথমে, হ্যাঁ, এই যে এরকম কিছু পদার্থ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম পাশাপাশি যুক্ত হয়ে বাইরে আবরণ তৈরি হয়। কার? নিউক্লিয়াসের এই যে ক্রোমাটিন বস্তুর আবরণটা তৈরি হলো, তখন বাইরের দিকে কী হবে? আর একটা পর্দা তৈরি হবে, তখন এর মধ্যে কিছু তরল পদার্থ তৈরি হবে, যাকে নিউক্লিওপ্লাজম বলবো। পরবর্তীতে নিউক্লিওপ্লাজম সবাইকে কন্ট্রোল করার জন্য তৈরি করবে কি? নিউক্লিওলাস। আমি উল্টো বুঝিয়েছি, তোমরা উল্টোভাবে বুঝে নাও। এবার দেখো খাদ্য গ্রহণ পদ্ধতি। তাহলে মনে রাখতে হবে মনেরা যে পর্বটা আছে তার সাধারণত শোষণ পদ্ধতিতে, শোষণ পদ্ধতিতে, কী পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এদের যদি প্রজননের কথাটা আমরা চিন্তা করি তাহলে এরা প্রজননটা সাধারণত ঘটিয়ে থাকে দ্বিবিভাজন, দ্বিবিভাজন প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে থাকে। এই খাদ্য গ্রহণের মধ্যে আরেকটা বলতে পারি যে এদের কিছু কিছু প্রাণীতে আবার কি দেখা যায়? প্লাস্টিড, সালেক সংশ্লেষণ সংঘটিত হয়, ফটোসিনথেসিস, ফলে নিজের খাদ্য নিজেও তৈরি করতে পারে কিছু কিছু। তাহলে কি মনেরা নিয়ে কোনো প্রবলেম থাকলে? মনেরার উদাহরণটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? ব্যাকটেরিয়া এবং কি সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে? বা নীলাভ সবুজ শৈবাল যেটাকে তোমরা বলে থাকো। তাহলে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল সবগুলো হচ্ছে মনেরার অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? মনেরার অন্তর্ভুক্ত। তা আমরা এখন চলে যাচ্ছি, দেখো দুঃখিত এটা মিশালাম কেন। আচ্ছা, এখন আমরা মনেরার পরবর্তী যে পর্ব সে পর্বটা নিয়ে আলোচনা করব। মনেরার যে পরবর্তী পর্ব তার হচ্ছে প্রোটিস্টা। আচ্ছা তাহলে দেখো প্রোটিস্টা বা যেটা আসলে একটু উন্নত, কার থেকে? মনেরার থেকে একটু উন্নত। এদের দৈহিক গঠনটা এককোষী বা বহুকোষী হতে পারে, ঠিক আছে? তাহলে দৈহিক গঠনের মধ্যে তোমরা কী লিখবা ক্লাস নোট করার সময়? এককোষী বা বহুকোষী। এবং এরা পাশাপাশি বসে ফিলামেন্টাস বা সূত্রাকৃতি গঠন পেয়ে থাকে, ঠিক আছে? এবং এদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত, অর্থাৎ এদের যে নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন বস্তু থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন বা বাইরের আবরণীটা থাকবে এবং নিউক্লিয়াসের মধ্যে যে তরল পদার্থ নিউক্লিওপ্লাজম সেটিও থাকবে। তাহলে নিউক্লিয়াসের যে চারটা উপাদানই কি এই দৈহিক গঠনে নিউক্লিয়াসে দেখা যাবে। তাহলে আমরা এর মধ্যে লিখব এই দৈহিক গঠনের মধ্যে এককোষী বা বহুকোষী এবং ফিলামেন্টাস একসাথে অবস্থান করে। নিউক্লিয়াসের মধ্যে কি এদের নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াসে যে চারটি বস্তু সবগুলোই দেখা যায়। পাঁচটি বস্তু বলেছিলাম, ওই যে অনেকে বলবো যে ভাই আপনি ভুল বলেছেন, পাঁচটি। আসলে দেখো এই যেখানে রন্ধ্র, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। তাহলে নিউক্লিয়াসটা টোটাল পাঁচটা অংশ হচ্ছে, তাই না? মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন বস্তু আর হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে?
তো তাহলে খাদ্য গ্রহণ পদ্ধতির কথা যদি আমরা প্রোটিস্টার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে প্রোটিস্টা যারা আছে এরা সাধারণত এরাও শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে এবং কি পদ্ধতিতে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। এদের যে প্রজননটা সংঘটিত হয়, ঠিক আছে, এটা সাধারণত যৌন মিলনের মাধ্যমে বা কনজুগেশন। কোন প্রক্রিয়া? কনজুগেশন বা দুটি ভিন্ন ভিন্ন গ্যামেটের মিলনের মাধ্যমে সাধারণত এদের প্রজননটা হয়ে থাকে, কিন্তু আর উন্নত প্রকৃতির প্রাণীদের মতো করে হবে না। তাহলে প্রথম থেকে এই জিনিসটা বুঝে নিতে হবে। এদের কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়? প্লাস্টিড দেখা যাওয়ার কারণে এরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরাও খাদ্য গ্রহণ করতে পারে। তাহলে এই মনেরা আর প্রোটিস্টার মধ্যে পার্থক্য হচ্ছে মনেরা এককোষী ছিল, এরা বহুকোষী হয়ে গেছে। দ্বিতীয় পার্থক্য, ওদের নিউক্লিয়াস কী ছিল? সুগঠিত নয়, কিন্তু এদেরটা সুগঠিত। খাদ্য গ্রহণ পদ্ধতি ওটাও শোষণ, এটাও শোষণ, একই খাদ্য গ্রহণ পদ্ধতি, প্রজননটা একটু ভিন্ন। ওইটা কী ছিল? দ্বিবিভাজন, এটা হচ্ছে কনজুগেশন বা মিলন। দুটি ভিন্ন ভিন্ন গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রক্রিয়াটা উৎপন্ন হবে তাকে বলা হবে কনজুগেশন প্রসেস। আমরা এর উদাহরণটা মনে রাখতে হবে আমাদেরকে। এর উদাহরণটা হচ্ছে অ্যামিবা এবং এককোষী বহুকোষী শৈবাল। তাহলে এদের উদাহরণটা কি? অ্যামিবা এবং এককোষী বহুকোষী শৈবাল। ঠিক আছে, আমরা এখন 3 নম্বর পর্বটা নিয়ে আলোচনা করব, যেটাকে আসলে আমরা বলি ফাঞ্জাই বা ফাঞ্জি। তোমার নাম শুনেছো মানে ফাঙ্গাস, ছত্রাক। ওই যে আমরা বলি না যে ছাতনে পড়ে গেছে, তো আসলে এই দেখবা বিভিন্ন খাবারের উপর সাদা একটা আবরণ পড়ে, যেটাকে আসলে ফাঞ্জি বা ফাঞ্জাই বলে থাকে। এর সাধারণত ছত্রাক নামে আমরা ডেকে থাকি। এদের দৈহিকের গঠনে যদি চিন্তা করো, তাহলে এরাও এককোষী বা বহুকোষী, কিন্তু এদেরকে মনে রাখতে হবে এদের অধিকাংশ হচ্ছে পরজীবী বা মৃতজীবী। পরজীবী মানে হচ্ছে যারা অন্য প্রাণীর ওপর খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, প্রজননের জন্য বা বেঁচে থাকার জন্য নির্ভরশীল, তাদেরকে পরজীবী বলা হয়ে থাকে বা প্যারাসাইট বলা হয়ে থাকে। আর মৃতজীবী কি? যখন এরা মৃত বস্তু থেকে শুধু খাদ্য গ্রহণ করবে তখন তাদেরকে বলা হবে মৃতজীবী। তাহলে এই পরজীবী বা যে মৃতজীবী আছে এরা সাধারণত ছত্রাকের মধ্যে পড়ে। এই ছত্রাকগুলো মৃত বস্তুর ওপর বা দেখা গেল অন্য প্রাণীর ওপর মানে রেখে কিন্তু সাধারণত বেঁচে থাকে। এবং এদের ক্ষেত্রেও যে এককোষী বা বহুকোষী হতে পারে এবং পাশাপাশি অনেকগুলো বসে সুতা, বা এই সুতাটাকে বলা হবে মাইসেলিয়াম। তাহলে ছত্রাকের সুতাকে কি বলা হয়? মাইসেলিয়াম। ঠিক আছে, তোমরা অনেক সময় বাসা বাড়িতে একটা খাবার ব্যবহার করো যাকে বলো ইস্ট। কি বলো? যে ইস্ট। ঠিক আছে, যদি তোমরা ইস্ট না চিনো তাহলে মনে রাখবা এর আরেকটা আছে বেকিং সোডা বা বেকিং পাউডার। এই বেকিং সোডা বা বেকিং পাউডারটাই হচ্ছে কি ইস্ট। তো ইস্ট কি? এককোষী ছত্রাককে বলা হয়ে থাকে কি? ইস্ট। এককোষী ছত্রাককে বলা হয়ে থাকে ইস্ট। তো ইস্টে মাইসেলিয়াম দেখা যায়। এদের যদি নিউক্লিয়াসের গঠন চিন্তা করো, তাহলে এদের নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ 5টি অংশ থাকবে। খাদ্য গ্রহণ পদ্ধতি, এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। ঠিক আছে, এবং এদের সাধারণত স্পোরের মাধ্যমে প্রজনন ঘটে। কার মাধ্যমে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে প্রজননটা ঘটে থাকে। আর খাদ্য গ্রহণ পদ্ধতির মধ্যে যদি চিন্তা করো, তাহলে এরা অন্যের উপর বা পরের উপর খাদ্যের উপর নির্ভরশীল। আর এদের দেহে কখনো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকবে না, যার ফলে কি এরা কখনো খাদ্য উৎপন্ন করতে পারবে না, অন্যের উপরই সবসময় নির্ভরশীল, কারণ এরা পরজীবী বা মৃতজীবী হিসাবে আমাদের পরিবেশে বসবাস করে। আমরা এখন আলোচনা করব হচ্ছে যে টপিকটা নিয়ে লাস্ট আমাদের 4 নম্বর টপিক, এবং তারপরে একটি আছে। তো এগুলো আসলে সহজ কিছু বিষয় আমরা নিয়ে আলোচনা করছি। তো আমাদের এইবার আলোচনার যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে মূলত প্ল্যান্টিং, বা যাতে আমরা বলতে পারি যে উদ্ভিদ। তো উদ্ভিদের আসলে কি দৈহিক গঠন খুবই উন্নত প্রকৃতির হবে, বহুকোষী হবে, এদের দৈহিক আকৃতিটা ভিন্ন ভিন্ন পাবে, এবং এরা হচ্ছে তখন আর কি কোষীয় সংগঠন মাত্রার প্রাণী থাকবে না, এরা হবে টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। দেহের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, এবার দেহে ক্লোরোপ্লাস্ট থাকবে। ঠিক আছে, এদের নিউক্লিয়াসটা হবে খুবই সুগঠিত উন্নত প্রকৃতির। এদের দেহে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অন্যান্য সব ধরনের অঙ্গাণু কিন্তু উপস্থিত থাকবে। খাদ্য গ্রহণ পদ্ধতিতে চিন্তা করো, তাহলে এরা হচ্ছে হলোকার্পিক বা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা খাদ্যের জন্য কারোর উপর নির্ভরশীল নয়, আর এদের দেহে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে, যার কারণে সূর্যের আলোর সাহায্যে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বুঝতে পেরেছো? এবং হচ্ছে কি প্রজনন, এদের প্রজননটা সাধারণত কি যে বীজের মাধ্যমে হয়ে থাকে। অযৌন প্রজনন যেটা আবার কি
যৌন প্রজনন উপায়ে কিন্তু হয়ে থাকে। ওই যে শুক্রাণু আর পরাগরেণু আর ডিম্বাণু মিলনের মাধ্যমে কিন্তু এদের প্রজননটা সংগঠিত হয়ে থাকে। লাস্টে যে 5 নাম্বার টপিকটা সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া মানে কি? প্রাণী। এদের গঠনটা আরও উন্নত প্রকৃতির। এদের দেহে টিস্যুতন্ত্র থাকবে, এরা বহুকোষী, এককোষী কখনোই না। প্লান্টিও এককোষী না, অ্যানিমেলিয়াও এককোষী না, ঠিক আছে। এবং এদের দৈহিক গঠনটা অন্য সবার থেকে ভিন্ন হবে। এর কারণটাও হচ্ছে যে সাধারণত এদের কোষ প্রাচীর থাকবে না, ঠিক আছে। এছাড়াও এখানে কিছু কিছু জিনিস অনুপস্থিত বা অ্যাবসেন্ট থাকে, যেমন ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, কোষ প্রাচীর, তাহলে প্রাণী কোষে কোষ প্রাচীর দেখা যায় না, ক্লোরোপ্লাস্টও দেখা যায় না। নিউক্লিয়াসের গঠন খুবই উন্নত প্রকৃতির। খাদ্য, এরা সব ধরনের সর্বভোগ, মানুষ সব ধরনের খাবার খেয়ে থাকে, ঠিক আছে। প্রজনন, এটা যৌন প্রজনন উপায় বা সাধারণত পুরুষ এবং স্ত্রী মিলনের মাধ্যমে সাধারণত এরা প্রজননে অংশগ্রহণ করে থাকে। তা আমাদের ক্লাসটা একদম শেষ পর্যায়ে লাস্ট ছোট্ট একটা টপিক নিয়ে আমরা শেষ করে দেবো আজকের ক্লাসটি। সেখানে হচ্ছে এই যে প্লান্টি, এই প্লান্টির একটা ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে মনে রাখবা তাহলে দেখো এই প্লান্টটিকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, ব্রায়োফাইটা, ঠিক আছে। তো সেটা ব্রায়োফাইটাকে সাধারণত আমরা ডেকে থাকি মশ বর্গীয় উদ্ভিদ। কি? মশ বর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটা, এটাকে ডাকা হয়ে থাকে সাধারণত ফার্ন বর্গীয় উদ্ভিদ। জিমনোস্পার্ম নগ্নবীজি, অ্যাঞ্জিওস্পার্ম আবৃতবীজি। তাহলে প্রাণীটিকে 4টা ভাগে আবার ভাগ করা যায়। এরা হচ্ছে সব থেকে নিম্ন শ্রেণীর প্রাণী, আর এরা হচ্ছে সব থেকে উচ্চ শ্রেণীর প্রাণী, ঠিক আছে। তো আশা করি বা উচ্চ বর্গীয় প্রাণী আর কি, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। সামনের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের পুরো অধ্যায়টি শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো নিয়মিত করো। আমরা ইনশাল্লাহ রেগুলার ক্লাসগুলো আপলোড দিব।